প্রিয় ফেসবুক বন্ধুরা, নিত্যদিনের মতো কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, যা সবসময় করে থাকি। তো আজকের বিষয়বস্তু হলো যে আপনারা সকলে অবগত আছেন আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। সেই বিষয়ের উপর দু চারটা কথা না বললেই হয় না। সাম্প্রতিক সময় বলা উচিত, ভাবা উচিত, চিন্তা করা উচিত। এর সাথে আবার অনেকগুলি বিষয় আছে। তো সবাইকে আসসালামু আলাইকুম এবং আজকে যারা জয়েন করেছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে ধরুন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো বা বিএনপি যদি ক্ষমতায় থাকতো, তাহলে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করত, সারা দেশ তোলপাড় হয়ে যেত, হতো না? এটাই আমাদের দেশের রাজনীতি, যে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে বা যুক্তরাষ্ট্র আমেরিকা যা বলেন যে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা। আবার তা আজকে 2 দিন হয়ে গেল, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাই নাই। আমি আপনারা পেয়েছেন কিনা জানি না, আমি কোনো সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাই নাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো, তাহলে কিন্তু দেশে আলোচনা হতো, সমালোচনা হতো, নানা রকম তর্ক বিতর্ক, রাজনীতির গরম চায়ের কাপ তোলপাড় সৃষ্টি হতো, কিন্তু হয় না। আবার শুনতে পাচ্ছি যে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ডক্টর ইউনূস সাহেব একজন। তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? এবং আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু। ইতিমধ্যে কয়েকদিন আগেই আমাদের এখানে হয়ে গেল বিদেশি বিনিয়োগকারীদের একটা সম্মেলন। সেখানে বিদেশি বিনিয়োগকারীরা আসলো, তারা দেখে গেল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত স্থান এবং পরিবেশ সৃষ্টি করা হয়েছে বা কি হয়েছে তা তো আমরা জানি না। তো ঠিক তার পরপরই বিদেশি বিনিয়োগকারীদের যখন আপনি আকৃষ্ট করছেন বা আকৃষ্ট করতে চাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে মার্কিন এই নিষেধাজ্ঞা বলেন বা সতর্কতা বলেন, এটা কি সুখকর? সঠিক কাজ? সঠিক কাজ নয়। বিদেশি বিনিয়োগকারীরা তো আমাদের চেহারা দেখে আসবে না, বা ওই যে বিনিয়োগকারী সম্মেলনে যিনি ভালো প্রেজেন্টেশন করেছেন, উপস্থাপনা করেছেন, ওই উপস্থাপনা দেখে তো বিদেশি বিনিয়োগকারীরা আসবে না। আসবে? তারা আসবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তাহলে আপনি যেই মুহূর্তে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছেন বা জানিয়েছেন বা কোটি কোটি টাকা খরচ করে সম্মেলন করেছেন, সেই মুহূর্তে বিদেশিরা কি ভাবছে বাংলাদেশকে নিয়ে, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সেই মুহূর্তে আমেরিকার মতো দেশ সতর্কতা করেছে বাংলাদেশ ভ্রমণে। তাহলে রাজনীতিবিদদের মতোই সরকারের যারাই আসুক, যদি ধর্মযাজকও আসে, তাদের ভিতরে একটা রাজনৈতিক শুভঙ্করের ফাঁকি থেকেই যায়। অর্থাৎ আলাদা কিছু না। রাজনৈতিক দল বা রাজনীতির উপর বিরক্ত হয়ে একটা পরিবর্তনের জন্য একজন রাজনীতির বাইরের থাকা একজন মানুষকে ক্ষমতায় বসানো হয়েছে। কিন্তু পরিস্থিতি কি, তাদের কথাবার্তা কি, চাল চলন কি, তাতে কি আমরা কোনো পরিবর্তন পাইলাম? আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা সতর্কতা অবলম্বনের নির্দেশ দিতেন যে বাংলাদেশ ভ্রমণে মার্কিনদের সতর্কতা আছে, তাহলে পরিস্থিতি কে কি কথা বলতেন, কি ভাষায় কথা বলতেন? এখন মার্কিন সতর্কতা তো সতর্কতাই, সেটা আওয়ামী লীগের জন্য হোক, বিএনপির জন্য হোক, ডক্টর ইউনূস সাহেবের সরকারের জন্যই হোক। বরং আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকাকালীন বা রাষ্ট্র পরিচালনায় থাকাকালীন এই সতর্কতা আওয়ামী লীগ বিএনপির চেয়েও ভয়াবহ। কিন্তু কোথাও নেই কোনো উত্তাপ, নেই কোনো বিতর্ক, নেই কোনো আলোচনা।
কিন্তু কেন? তিনি নাকি এত সফল যে বিদেশে তিনি ফোন করলেই সব কাজ হয়ে যায়। তিনি যদি ইলন মাস্ক বা কাউকে ফোন করে তাহলে ঠিক সেই মুহূর্তে সতর্কতা কেন? আমরা আরো দেখতে পাচ্ছি যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রতি সপ্তাহে বাংলাদেশের চ্যাপ্টার উঠে আসছে। শুনেন, যে দেশে মব জাস্টিস চলে সেই দেশে বিদেশি বিনিয়োগকারীরা আসবে। বিনিয়োগকারীরা কি বলদ না পাঠা? তারা কি ইউরোপের পাঠা, আমেরিকার পাঠা, চীনের পাঠা? মব জাস্টিস চলে মানে কি? দেশে বিচার নাই, আইন নাই, প্রশাসন নাই। আজকে 9 মাস চলছে। আপনি বিনিয়োগকারীদের কোথা থেকে, এখন তো শুনলাম মাত্র 3টা দেশের প্রতিনিধিরা এসেছিল, আর যাদেরকে দেখলাম তাদেরকে সাজিয়ে গুজিয়ে আমাদের দেশের লোকই বিভিন্ন কায়দায় তাদেরকে উপস্থিত করা হয়েছে। তাহলে এই প্রতারণা আমাদের সাথে কেন করলেন? আওয়ামী লীগ প্রতারণা করে, বিএনপি প্রতারণা করে, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না। পারি? আওয়ামী লীগ মিছিল বের করছে কোথায় কি আমি জানি না, শুনতে পাইলাম। আমি কিভাবে শুনতে পাইলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের মিছিলকে পুলিশ অবশ্যই প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেবেন। তখন আমি বুঝতে পারলাম যে আওয়ামী লীগ মিছিল বের করেছে, যদিও এই মিছিলের কোনো দরকার ছিল না, যদিও রাজনীতির একটা পরিবর্তন হওয়া দরকার। সে কারণে ডক্টর ইউনূস সাহেব এই 9 মাসে 8 মাসে যা করেছেন তার সঠিক যুক্তি এবং উপাত্ত দিয়ে সমালোচনা করায় যথেষ্ট, এবং তাতেই তার পরিস্থিতি বা তিনি বিতর্কের মধ্যে পড়ে গেছেন। এর চেয়ে কি থাকতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। এরপর তো ডক্টর ইউনূস সাহেবের সেই বিদেশে তার যে ভাবমূর্তির ইমেজ বা গ্ল্যামার বিক্রি করা হচ্ছে সেটা তো আর টিকছে না। চীনের হাসপাতাল আসবে, আসুক না, আসুক। আশ্বাস আমরা বহু পেয়েছি, বহু জানি। আমার কথা বলি, আমি কিন্তু প্রথমে তখনই ভেবেছিলাম যে বিনিয়োগকারীরা এতই ছাগল, এতই পাঠা, এতই গরু যে আমাদের দেশে এসে বিনিয়োগ করবে, যেখানে বিল্ডিং সরকারি উদ্যোগে দিনের পর রাত জেগে বিল্ডিং গুড়িয়ে ফেলা হয়। গতকালকেও একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন প্রাইভেট ইউনিভার্সিটির একজন ছাত্রকে ছুরি দিয়ে জবাই করা হয়েছে। সেখানে বিনিয়োগকারীরা আসবে, এই কথা আমাদেরকে বোঝাতে চান। আর কোথা থেকে উপস্থাপক সুন্দর, কিন্তু বিনিয়োগকারীরা এই সুন্দর উপস্থাপনা দেখে আসবে না। আজকাল ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এরকম সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করা যায়, কিন্তু তাতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না। বিনিয়োগকারীদের এই খেলাটা হলো ইনভেস্টমেন্ট, আর্থিকভাবে ইনভেস্ট করা। এটা সিনেমা দেখা না, 30 টাকা দিয়া বা 40 টাকা দিয়া একটা টিকিট কেটে আমি একটা সিনেমা উপভোগ করলাম, সে সিনেমাটা আমার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এখন আওয়ামী লীগের মিছিল, ছোট ছোট মিছিল বের হয়েছে, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম, কিন্তু মিছিলে তো কিছু যায় আসে না, মিছিলের তো দরকার নাই। ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে মিথ্যাচার কিংবা রাজনৈতিক শুভঙ্করের কৌশল দিয়ে জনগণকে বোকা বানানোর প্রচেষ্টা সাথে মিছিলের কোনো সম্পর্ক নাই, মিছিলের কোনো প্রয়োজন নাই। আজকে আমাদের দেশের পরিস্থিতি কি? এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ডেকে ঢাকায় কিছু বিদেশিদের এনে আর কিছু দেশিদেরকে বিদেশি সাজিয়ে আমাদেরকে আইওয়াশ করার চেষ্টা করা হলো যে ব্যাপক বিনিয়োগ আসতেছে বা আসবে। আমাদেরকে মোহে বা আবেগে ফেলে আমাদের আবেগ নিয়ে খেলাধুলা করার একটা প্রচেষ্টা সবাই করতে পারলেও, আওয়ামী লীগ বিএনপি করতে পারলেও ডক্টর ইউনূস সাহেব করবেন এটা আমি আশা করি না।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে, তাই না? যেখানে থানা পুলিশ ইনঅ্যাক্টিভ, থানা লক, সেনাবাহিনী একটা কিছুটা হালকা হয়েছে, সেই মুহূর্তে বিনিয়োগকারীদের ডেকে বাংলাদেশের মতো দেশে এনে আপনি বলবেন যে বিনিয়োগকারীরা এখানে ইনভেস্ট করবে, চাকরির বন্যা বয়ে যাবে। বক্তৃতা বিবৃতি খুবই সহজ, সস্তা, কিন্তু কাজের মধ্য দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করা খুবই কঠিন। যে কঠিন কাজে ডক্টর ইউনূস সাহেব হাত দিয়েছেন, কিন্তু হাত দিতে গিয়ে তিনি যা খুশি তাই বলবেন, যা খুশি তাই করবেন, আর নাগরিক হিসাবে আমরা তা মেনে নেব, সেটা হয় না, সেটা হয় না, হতে পারে না। সঠিকভাবে, সঠিক মানে তথ্যের ভিত্তিতে, সঠিক তথ্য আলোচনার ভিত্তিতে সঠিক তথ্য জনগণকে সরবরাহ করা একটা সরকারের স্বচ্ছতা প্রমাণ করতে হয়। নতুন রাজনৈতিক দল এখন বলছে নির্বাচনে আসবে না, বা সুর এরকম। কেন? নাগরিকরা সাড়া দিচ্ছে না। এদেশের নাগরিকরা যদি সাড়া দিত, বরিশাল, সিলেট, হাতিয়া, ময়মনসিংহ সহ যেসব জায়গা থেকে প্রতিক্রিয়া পেয়েছে, তাতে নির্বাচনে আসবেন না। অর্থাৎ আরেকটা ফ্যাক্টর এখানে দাঁড়া করানো হচ্ছে। একথাও ঠিক যে নির্বাচন দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? তবে নির্বাচন না দিলে যে সমস্যার সমাধান হবে তার কি প্রমাণ আছে? কেউ শান্ত হয়ে যাওয়ার মানে এই নয়, বা নীরব হয়ে যাওয়ার মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলে যাবেন। আপনি বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির মধ্যে একজন কিংবা 2 জন, তাতে তো বাংলাদেশের মানুষের কিছু আসে যায় না। সেটা আপনার ব্যক্তিগত অর্জন হলে হতেও পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে সতর্কতা দিয়ে জারি করে দিল, সেটা তো প্রমাণ হয় না যে আপনি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। তাহলে বুঝতে হবে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি হওয়া যায়, কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করা যায় না। আপনি 9 মাসে 8 মাসে পুলিশকে রাস্তায় নামাতে পারলেন না। পুলিশ আজকে কল করে আসে না। কালকে গতকাল রাতে আমার উপজেলায় একটা হালকা মব জাস্টিসের বা একটা অরাজকতা হলো, সারা রাত ব্যাপী। হ্যাঁ, একটা সমবায় সমিতি গ্রাহকদের 5 থেকে 10,000 গ্রাহকদের টাকা নিয়ে চলে গেল। তারপর গ্রাহকরা আক্রমণ করলো, বাড়িঘর ভাঙচুর করলো, লুটপাট করলো, এবং রেড ফ্ল্যাগ, অপোজিট দ্য রেড ফ্ল্যাগ হলো। কোথাও তো কোনো পুলিশ দেখলাম না। কোনো পক্ষের আচরণই কাম্য ছিল না। গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে উধাও। আবার সেখানে যে ঘটনা ঘটলো সেটাও তো কাম্য নয়, কিন্তু কোথাও আমি পুলিশ দেখলাম না। এই পরিস্থিতির মধ্য দিয়ে শুধু ভারত বিরোধিতা আর পাকিস্তানের শুভেচ্ছা, এই রাজনৈতিক করিডোর দিয়ে আমাদেরকে কতক্ষণ ভুলিয়ে ভালিয়ে রাখবেন? আমরা ভুললাম। আমরা স্পষ্ট বুঝতে পারছি, আমি ব্যক্তিগতভাবে আমি সবসময় আমার কথাই বলি, সেটা হলো রাজনৈতিক একটা করিডোর ব্যবহার করা হচ্ছে। কি? ভারতের বিরোধিতা এবং পাকিস্তানের শুভেচ্ছা স্বাগতম। এই যে পাকিস্তানের শুভেচ্ছা স্বাগতম এবং ভারতের বিরোধিতা, এই করিডোর ব্যবহার করে কতক্ষণ চলা যাবে? তাতে আমাদের সমস্যার সমাধান কতটুকু হবে? তাই ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার, বা তার উপদেষ্টা পরিষদ সরকারের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করুন, আইনের শাসন কায়েম করুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, সৎ মানুষদেরকে আপনি রাষ্ট্রে কার্যকরী প্রশাসন হিসাবে গড়ে তুলুন। আপনি বিশ্বের কত নম্বর ব্যক্তি, আপনি কয়টা নোবেল পেয়েছেন, কয়টা ডক্টরেট পেয়েছেন, বিশ্বের মানুষ, তাবৎ দুনিয়ার মানুষ আপনাকে সমীহ করে, এতে তো আমাদের দেশের কোনো লাভ হবে না। আমাদের দেশের গৌরব, বাট আমাদের নাগরিকদের আমরা কতটুকু লাভবান হব সেটা আপনাকে বুঝতে হবে। আমার
দেশের মানুষ বা আমাদের দেশের একজন নারী রাস্তায় টিপ দিয়ে যেতে পারবে না, কিংবা তার নিজস্ব পছন্দের পোশাক পরে যেতে পারবে না, এটা কিভাবে হয়? সেই রাষ্ট্রে বিনিয়োগকারীরা আসবে, এটা আপনার ধারণা হতে পারে। অনেক জ্ঞানী মানুষ অনেক সময় ভুল ভাবে, অথবা আপনি জেনে শুনে ভুল করেছেন। যে রাষ্ট্রে, যে দেশে নারীরা রাস্তায় গেলে লাঞ্ছিত হয়, হেনস্থা হয়, সেই দেশে বিনিয়োগকারীরা আসবে। আজকে মেঘলা নামে একটা মডেল গার্ল, সে দোষী হয়ে গেল, সৌদি রাষ্ট্রদূত এখান থেকে চলে গেল কেন? এখানে ফুর্তি করবে রাষ্ট্রদূতরা, আর দোষী হয়ে যাবে আমাদের দেশের নাগরিক। ফুর্তি করবে, পয়সা দেবে না। সৌদি রাষ্ট্রদূত এখান থেকে চলে গেল কেন? গ্রেপ্তার হয়ে গেল আমাদের দেশের সেই নারী। সব দোষ হয়ে গেল মেঘলা মডেল গার্লের, আর সৌদি রাষ্ট্রদূত দুধের ধোয়া তুলসী পাতা। পরেরকে সন্তুষ্ট করা, ন্যায় বিচার করুন, কিন্তু কেউকে সন্তুষ্ট করার জন্য কোনো আচরণ করা উচিত নয়। মেঘলা মডেল গার্ল, মেঘলা নাকি নাম, সে কতটুকু দায়ী তা আমরা বুঝতে পারি, অনুমান করতে পারি, কিন্তু সৌদি রাষ্ট্রদূত দুধের ধোয়া তুলসী পাতা, এই কথা বলার কোনো সুযোগ আছে? সিরাজুল ইসলাম খান, রানা খান, অনেক খান ভাইদের দেখতে পাচ্ছি, তারপর রানা তালুকদার, জাকির হোসাইন, ডেভিড শান্টো, সোহেল আহমেদ, এনে মুনান, ছাত্রলীগ নেতা সাবেক। তো এই পরিস্থিতিতে একটি দেশ চলতে পারে না। আমরা অনেকদিন এই পরিস্থিতির মধ্যে চলে আসছি বলি হয়তো আপনি ভাবছেন চলতে পারে, কিন্তু বাস্তবতা এই কথা স্বীকৃতি দেয় না। আপনি একবার ভাবুন যে মডেল গার্ল দোষী হয়ে গেল, আর সৌদি রাষ্ট্রদূত হয়ে গেল দুধের ধোয়া তুলসী পাতা। এইটা আমাকে বিশ্বাস করতে হবে, এইটা আমাকে ট্রাস্ট করতে হবে। তাই বিনিয়োগকারীদের নিয়ে আপনি যে সম্মেলন করেছেন ঢাকায়, এইটা করাটা ঠিক হয় নাই। এটা আরো পরে করা উচিত ছিল। আভ্যন্তরীণ রাষ্ট্রের শৃঙ্খলা, ন্যায় বিচার এবং সংস্কার করে একটা পরিবেশ সৃষ্টি করে তারপর এই সম্মেলনটা করলে সেটা হয়তোবা কোনো কাজে লাগতো। কিন্তু আপনি আগুনের মধ্যে কাউকে হাতছানি দিয়ে ডাকছেন, স্বাগতম জানাচ্ছেন, সেই স্বাগতমে কে সাড়া দেবে? সাড়া তো দিলই না। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে সতর্কতা জারি করলো যে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা দিয়ে দিল। আপনি দিলেন দাওয়াত, বিশ্বের ব্যবসায়ীদের এখানে আসে ইনভেস্ট করার জন্য, তারা দিল সতর্কতা। এখন অপেক্ষায় থাকি। আপনি থাইল্যান্ড থেকে এসে বললেন যে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাবে, কথা হয়েছে। আরাকান আর্মির সাথে থাইল্যান্ডের যে লোক ফেরত নেওয়ার কথা বলেছে তাদের যুদ্ধ চলে। আমাদের রোহিঙ্গাদের নিতে হলে আরাকান আর্মির সাথে কথা বলতে হবে। আমাদেরকে ভুলভাল বুঝিয়ে লাভ নাই। মায়ানমার সেনাবাহিনী বা নেতাদের সাথে কথা বলে কোনো লাভ হবে না, কারণ আরাকান আর্মির সাথে কথা বললে লাভ হবে এবং রোহিঙ্গাদের ফেরত নেওয়ার পরিবেশ সৃষ্টি হবে। আরাকান আর্মি আর মায়ানমার আর্মি যুদ্ধ চলে। এইগুলা আমাদেরকে বুঝিয়ে আপনি হয়তো তৃপ্তি লাভ করবেন, তৃপ্তির ঠেকুর তুলবেন, বাস্তবতা কিন্তু তা না। বাস্তবতায় ফিরে আসুন, বাস্তবতায় ফিরে আসুন। আপনার পক্ষ থেকে আজকে 24 ঘন্টা হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র যে সতর্কতা দিল বাংলাদেশ ভ্রমণে, সে বিষয়ে কোনো বক্তব্য কোথাও আসলো না। শুধু আওয়ামী লীগের 3-4 জনে মিলে একটা মিছিল করলো কোথায়, সেইটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে ফেলল। আপনি ঘুঘু দেখছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। এটার নাম বাংলাদেশ। আপনি জ্ঞানী, গুণী, শিক্ষিত, স্কলার, পণ্ডিত, শিক্ষা দীক্ষায় আপনার একজন ভক্ত আমি, এবং আপনাকে আমি একজন পণ্ডিত হিসাবে গর্ববোধ করি যে বাঙালি। কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলাধুলা করার মতো
পরিস্থিতি আপনি যদি পারতেন তাহলে 9 মাসে কিছু একটা দেখতে পারতাম, কিন্তু তেমন কিছুই দেখি নাই। বরং আওয়ামী লীগ বিএনপির যে ত্রুটি বিচ্যুতি সেগুলি আপনি এবং আপনার প্রেস সেক্রেটারি, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আপনার সাথে যারা আছে তাদের মধ্যে প্রচণ্ডভাবে লক্ষ্য করছি, যা অনেক সময় আপনার প্রেস সেক্রেটারি আওয়ামী লীগ বিএনপির মন্ত্রী এমপিদের চেয়েও ভয়ঙ্কর এবং ভয়ানক ভাষায় কথা বলে, যা মিথ্যাচারের চেয়েও যদি বড় কিছু থাকে তবে সেটা। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও, অন্য কোনো ইস্যু নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।